বুঝতে চাই যে আগের গণঅভ্যুত্থানগুলো থেকে এই গণঅভ্যুত্থান, প্রতিটি গণঅভ্যুত্থানই আলাদা, এই গণঅভ্যুত্থানটাও আলাদা, কিন্তু এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যে একটি অস্থিরতা দেখছি, মাত্র 6 মাস, প্রায় 6 মাস পার হলো, গণঅভ্যুত্থানে যারা অংশীজন ছিলেন তাদের মধ্যে আমরা বাকযুদ্ধ দেখছি, মুখোমুখি অবস্থান দেখছি। এর মধ্যে দিয়ে আসলে কি লাভ হচ্ছে, সংক্ষেপে যদি আপনি একটা মূল্যায়ন রাখেন। দেখুন, আপনি তো আমাকে পুরনো কথা মনে করে দিয়েছেন। সেটা হচ্ছে যে সেই অর্থে একজন নাগরিক হিসেবে আমি হচ্ছে ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে যারা ভয় পায়। আমাদের জীবনের বা আমাদের সময়ের সবচেয়ে সুন্দর সময় ছিল 1980-র দশক, যখন আমরা রাস্তায় একটা স্বৈরতন্ত্র বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সম্পৃক্ত ছিলাম। সেই 9 বছরের সংগ্রামের শেষে একটা অত্যন্ত সুন্দর গণজাগরণ ঘটে এবং এটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা স্বৈরতান্ত্রিক সরকারের পতন হয়। সেদিন আমাদের অনেক স্বপ্ন ছিল যে 90-এর পুরো সংগ্রামের মধ্য দিয়ে মানুষের রাজনৈতিক চেতনারও কতগুলি ইতিবাচক পরিবর্তন ঘটে, তার আকাঙ্ক্ষা অনেক শানিত হয়। সেই ক্ষেত্রে আমরা একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাজনীতি, সংস্কৃতির এগুলি আমরা আকাঙ্ক্ষা করেছিলাম, কিন্তু সেটা আমাদের চোখের সামনেই সেই একটা গণতন্ত্র সম্ভবা অপরিসীম সুন্দর একটা শিক্ষার্থী গণঅভ্যুত্থানের গর্ভপাত ঘটেছিল। ফলে আজকে যে তরুণরা সংগ্রাম করছেন তাদের সেই তারুণ্যের প্রতি আমার সমস্ত ভালোবাসা, স্নেহ, মমতা এবং শ্রদ্ধা সহ আমি বলতে চাই যে আমরা যারা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষিত রেজাল্ট পাইনি, কি কি কারণে পাইনি তার একটা ব্যাখ্যা আমাদের সামনে স্বাভাবিকভাবেই আছে। অর্থাৎ যে আশা আকাঙ্ক্ষাগুলো গড়ে ওঠে একটা বড় সংগ্রামের মধ্য দিয়ে, সেই সংগ্রামের শেষে নেতৃত্বের মধ্যে যারা থাকেন প্রকৃত অর্থে তাদের চিন্তা ভাবনা, তাদের জীবন দর্শন এবং রাজনৈতিক দর্শনেরই একটা প্রতিফলন পরবর্তী ঘটনাক্রমের মধ্যে ঘটে। তো 1990 সালের যেই শিক্ষার্থী গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল তার মধ্যে অনেকগুলি আকাঙ্ক্ষা তার পেছনে সক্রিয় ছিল। আপনার মনে থাকবার কথা, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ গঠিত হয়েছিল 80 দশকের মধ্যভাগে। তাদের একটা 5 দফা কর্মসূচি ছিল, কৃষকদের 8 দফা কর্মসূচি ছিল, ছাত্র সংগ্রাম পরিষদের পরিশোধিত 10 দফা কর্মসূচি ছিল। এই সমস্ত কর্মসূচিগুলি যদি সেই দিন বাস্তবায়িত হতো তাহলে পরবর্তীকালে বা বিশেষত গত 15 বছরে আমরা যে সমস্ত অবস্থার মধ্যে দিয়ে গেছি সেগুলি ঘটবারই কথা থাকতো না। কিন্তু সেই ঘটনা ঘটে নাই, কারণ রাজনৈতিকভাবে ওই সমস্ত গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবার জন্য পরবর্তীকালে রাষ্ট্র ক্ষমতায় যাদের অধিষ্ঠিত হবার কথা ছিল বা প্রয়োজন ছিল, আমি বলবো সেই প্রয়োজনটা ইতিহাসের ক্ষেত্রে মেটেনি। ক্ষমতাসীন দলের প্রধান হবেন, সংসদের ভিতরে সংসদীয় প্রধান হবেন, যিনি সরকারের প্রধান হবেন, এই তিনটা ক্ষমতা যদি এক ব্যক্তির হাতে সাংবিধানিকভাবে আপনার প্রযুক্ত থাকে তাহলে সাংবিধানিক স্বৈরতন্ত্রের তৈরি হওয়া বাধ্য, যার কুফল হিসেবে পরবর্তী সময়গুলো আমরা পার করেছি। এবারের আকাঙ্ক্ষা যেটা, মানে এই আকাঙ্ক্ষা গণঅভ্যুত্থানে যে শক্তিগুলো এক হয়েছিল সেখানেও তো আমরা দেখছি যে লক্ষ্য, কার কি লক্ষ্য নিয়ে এখন লক্ষ্যের সংঘর্ষ, এটাকে আপনি কিভাবে দেখছেন? একটা সমাজে নানা ধরনের সামাজিক রাজনৈতিক শক্তি থাকে, সেই সব শক্তির নানা রাজনৈতিক ভাবাদর্শ থাকে। সেই সব আপন আপন ভাবাদর্শের জন্য বিভিন্ন রাজনৈতিক সংগঠন সংগ্রাম করে, জনমত গঠন করে এবং তাদের লক্ষ্যে পৌঁছাতে চায়। কিন্তু যখন এমন একটা পরিস্থিতির উদ্ভব হয় সমাজের মধ্যে একটা স্বৈরতান্ত্রিক রাজনীতিক সাংস্কৃতিক আবহের কারণে, যেখানে যার যে আদর্শই থাকুক না কেন সেই আদর্শ অনুগুলো সমাজে প্রচার করবার ব্যবস্থা থাকে না, তখন সবাই যার যার অবস্থান থেকে আপন আপন কর্মসূচি স্থগিত রেখে ন্যূনতম কর্মসূচি হিসেবে পরিস্থিতিটা বদলাবার চেষ্টা করে। সেখানে এক দফার রাজনীতি চালু হয়।
ফলে যারা এই শিক্ষার্থী গণঅভ্যুত্থানের পেছনে 15 বছর ধরে সক্রিয় ছিলেন, নানান সামাজিক শক্তি, রাজনৈতিক শক্তি, যাদের বিভিন্ন ভাবাদর্শ, লক্ষ্য, তারা তাদের আপন আপন ভাবাদর্শকে সামনে এগিয়ে যাবার জন্য একটা পরিপূরক গণতান্ত্রিক, ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করবার জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই করেছেন। সেই লড়াই যখন শেষ হয়েছে, অর্থাৎ একটা কর্তৃত্বমূলক সরকারের কাল যখন সমাপ্তি ঘটেছে, মানুষের একটা আন্দোলন এবং গণবিস্ফোরণের মাধ্যমে স্বাভাবিকভাবেই প্রত্যেকেই আপন আপন রাজনীতি এবং দর্শন নিয়ে সামনে অবস্থান গ্রহণ করেছেন। ফলে